সাদা তিল এখানে 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ খোসা ছাড়ানো সাদা তিল। এখন গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। এখন সব তিলটা একসাথেই দিয়ে দেবো যাতে সমানভাবে তিলগুলো ভাজা যায়। এটা যতক্ষণ না সুন্দর লালচে রং হয়ে আসছে এবং রোস্টেড একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কড়াইয়ে নাড়াচাড়া করতে থাকবো। ছেড়ে দিলে চলবে না বন্ধুরা, তা না হলে নিচেরগুলো খুব বেশি ফ্রাই হয়ে যাবে, রোস্ট হয়ে যাবে, আর ওপরেরগুলো সাদা থেকে যাবে। বন্ধুরা, বলাই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং পৌষ পার্বণটাও তার মধ্যে অন্যতম। এই পিঠে পুলির মেন যেটা সেটা হচ্ছে তিল নারকেল। তো সেই তিল নারকেলের রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করছি। খুব সুন্দর একটা রোস্টেড গন্ধ বেরিয়ে গেছে। আর দেখো বন্ধুরা, খুব বেশি লাল হয় নাই। খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো তিলগুলো সাধারণত যেরকম চ্যাপটা থাকে, যখনই ড্রাই রোস্ট হয়ে যায় একদম দু সাইডে একদম ফুলে যায় পুরো। এখন এটা কড়াইয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর সেই ফাঁকে একটা কথা বলে রাখি, এই রোস্টেড তিল যদি গরম ফেনা ভাতের সাথে, আলু সেদ্ধ, ফেনা ভাত, ঘি, তার সাথে একটু পোস্ত বাটার মতো করে যদি বেটে খাও, অসাধারণ লাগে বন্ধুরা। একবার বানিয়ে খেয়ে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি গুড়টা রেডি করে নিই। ওটা থামার পর এখানে তিলের মধ্যে যে গুড়টা আমি ব্যবহার করব সেটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিলে কড়াইয়ে খুব তাড়াতাড়ি গলে যাবে। তো যতটা গুড় লাগবে ততটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তিলটা পুরো ঠান্ডা করে নিয়েছি, এরপর শিলের সাহায্যে গুঁড়ো করে নেব। একেবারেই সবটা দিয়ে দেব না, একটু একটু করে দিয়ে গুঁড়িয়ে নেব। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো বা বড় যে হামাল দিস্তাগুলো থাকে সেগুলোতেও তোমরা চাইলে গুঁড়িয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটু বাটা বাটা টাইপের হচ্ছে, কিন্তু আসলে এটা বাটা না। যেহেতু তিল একটা তৈলবীজ তাই এর তেল বেরিয়ে আসছে। তিলটা আমি পুরো গুঁড়ো করিনি, কিছু কিছু হাফ ডাস্ট মতো রয়েছে, যেগুলো গোটা আছে, মুখে পড়বে পরে ভালো লাগবে। বেশ খানিকটা গুড় এখানে গ্রেট করে নিয়েছি, এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। খুন্তির সাহায্যে গুড়টাকে গলিয়ে নেব। দেখো বন্ধুরা, যেহেতু গ্রেট করে দিয়েছি তাই কত তাড়াতাড়ি গলে যাচ্ছে। দেখো বন্ধুরা, গুড়টা কত সুন্দর গলে গেছে। এখন যে তিলটা শিলের মধ্যে হাফ ডাস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তিল আর গুড় খুব ভালোভাবে পাক দিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ের গা থেকে উঠে আসছে মানে তিল আর গুড়ের পাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তিলটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে বাকি গুড়টাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গ্রেট করে দেওয়ার এই একটা সুবিধা, একদম বাটারের মতো মেল্ট করে যাচ্ছে, খুব বেশি সময় লাগে না। আর যেহেতু এরকম ডেলা গুড় অর্থাৎ ভেলি গুড় একটু পাক কড়াই থাকে, তাই কড়াইয়ে বেশিক্ষণ পাক দিতে লাগে না। একটুখানি কড়াইয়ের মধ্যে রেখে দিলে এটা গলে একদম তরল হয়ে যাবে। এখানে আমি দুটো বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এখন গলানো গুড়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। গুড় গলে গিয়েছে এবং নারকেল কোড়াটাও দিয়ে খুব ভালোভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না লিকুইডি ভাবটা যাবে, যতক্ষণ না কড়াইয়ের গা থেকে উঠে আসবে ততক্ষণ অবধি পাকটা তৈরি করে নেব। একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, কড়াইয়ের গা থেকে উঠে আসছে, পাকটা একদম তৈরি। এখন আমি
ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো পিঠে পুলির পুর হিসাবে তিল নারকেলের পাক একদম তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর কোন ধরনের পিঠে পুলি আমার রেসিপিতে দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, টাটা।